যে সংগ্রাম সর্বাত্মক আন্দোলন ছিল এবং তার মাধ্যমে ফেসিবাদ স্বৈরাচারের যে পতন হয়েছে, পলায়ন হয়েছে, সেটি হবে বাংলাদেশের রাজপথের শেষ আন্দোলন। এবং সে আন্দোলন থেকে শিক্ষা নিয়ে এই দেশের অন্য রাজনৈতিক দলগুলো এবং ইন্টারিম গভর্নমেন্ট এমন একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রক্রিয়া শুরু করবেন, এমন একটি নির্বাচনের জন্য প্রস্তুতি নেবেন যে নির্বাচনটি 54 বছরের ব্যর্থতাকে মলিন করে দিয়ে, নিঃশেষ করে দিয়ে একটি অবাধ সুষ্ঠু জনগণের অংশগ্রহণের মাধ্যমে এই জাতি তার ইচ্ছামতো যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে একটি নির্বাচিত সরকার গঠনের সুযোগ করে দিবে। কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখছি জুলাই বিপ্লবের যে অর্জন, সেই জাতীয় অর্জনকে কোনো দল গোষ্ঠী একটি দলীয় অর্জনে রূপান্তরিত করে জুলাইয়ের চেতনাকে পিছে ঠেলে দিয়ে আবার সেই দলীয় স্বার্থ হাসিলের জন্যে যেনতেনভাবে একটি নির্বাচন করার পায়তারা করছে। নির্বাচনের সুষ্ঠুর জন্য আপনারা জানেন সেখানে সরকারকে নিরপেক্ষ হতে হয়, প্রশাসনকে নিরপেক্ষ হতে হয়, সিভিল এবং পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে ভূমিকা রাখতে হয়। কিন্তু আমরা দেখছি সেই নিরপেক্ষ প্রশাসন এবং সিভিল এবং পুলিশ প্রশাসনকে আবার দলীয়করণ করার জন্যে এক মহা ষড়যন্ত্র হচ্ছে। গত পরশুদিন জনপ্রশাসনের একজন সচিব নিয়োগ করেছে। আমরা আগে সরকারকে বলেছিলাম এই জায়গাটি নির্বাচন আগে খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ডিসিএসপি টিওনোদের নিয়োগ হয়ে থাকে, বিভাগীয় কমিশনারদের নিয়োগ হয়ে থাকে এবং এইখানে একজন নিরপেক্ষ যোগ্য ব্যক্তিকে, সৎ ব্যক্তিকে নিয়োগ দেওয়া দরকার। সরকারের কোনো উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমরা এখানে কোনো দলীয় লোক দেব না, আমরা এখানে কোনো অসৎ লোক দেব না, আপনারা নিশ্চিত থাকেন যে আমরা নির্দলীয় সৎ এবং যোগ্য লোককে সেখানে বসাবো। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি আমাদের সাথে কথা বলার একদিন পরেই এমন এক ব্যক্তিকে সেখানে নিয়োগ করা হয়েছে যার অতীতের দুর্নীতির ইতিহাস অনেক লম্বা। সে একটি দলের প্রতি পরিপূর্ণভাবে অনুগত এবং আমরা পরশুদিন 30 জনের একটা তালিকা দিয়েছি যারা বিভিন্ন সময়ে একটি বিশেষ দলে ছাত্র এবং রাজনৈতিক দলের বিভিন্ন পোর্টফোলিওতে দায়িত্ব পালন করেছে। আমরা আজও দেখছি সরকারের 4-5 উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে নতুন করে যদিও নির্দলীয় সরকার প্রশাসনকে একটি দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করে। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করেছিলাম, সেখানেও একই রকমের কথা যে প্রচণ্ড চাপ কোন একটি দলের লোকদেরকে নিয়োগ দেওয়ার জন্যে। আমরা বলতে চাই কোন একটি দলের লোককে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল এবং পুলিশ প্রশাসনে বসিয়ে যেই নীল নকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে, এতে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখি না। এরকম একটি নির্বাচনে 2024-এর মতো নির্বাচনে, 2018-র মতো প্ল্যান্ড নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। আমি সরকারকে
দৃষ্টি আকর্ষণ করতে চাই, আজকে হুঁশিয়ারি দিতে চাই না, আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রশাসনের যে অবস্থা এবং যে ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন। যে নির্বাচন নিয়ে যদি ঝামেলা তৈরি হয়, ম্যানেজমেন্ট ঠিক না হয়, যদি হযবরল হয়ে যায়, তাহলে তো মানুষের আস্থা কমে যাবে। যাতে তার চেয়ে আরো বড় যুক্তি হচ্ছে যে আপনি যদি হযবরল হয়ে যায়, তাহলে হযবরলের এই ভেজালটা আপনি আগের টেস্ট করে ঠিক করে ফেলা ঠিক হবে না। পুলিশ আপনাকে কোঅপারেট করে কিনা, সিভিল অ্যাডমিশন কোঅপারেট করে কিনা, ওরা নিউট্রাল কিনা, আপনার লোকেরা ঠিকমতো বুঝটুজ আছে কিনা, এটা তো আগে টেস্ট হয়ে গেলে ভালো। যেটা যেটা দুর্বলতা এটা জাতীয় নির্বাচনে আমরা রিপেয়ার করে নেব। আর টেস্টের আগে একবার নতুনভাবে সব ভেজাল, সব অযোগ্যতা, সব নন কোঅপারেশন নিয়ে যদি আপনি প্রথমেই জাতীয় নির্বাচনে যান, আর সেখানেই যদি ভেজাল ভূত আত্মের উপরে ছাপাইয়া হযবরল লণ্ডভণ্ড হয়ে যায় নির্বাচন, তো তাহলে তো জাতির জন্য এটা মারাত্মক পরিণতি তৈরি করে। আপনার যুক্তি ঠিক, আমার যুক্তি ডবল ঠিক। আমি এটা বলতে চাই না যে আপনারা যে যুক্তি দেন এগুলো বেঠিক, ঠিক, কিন্তু আপনার 2 পয়েন্ট, আমার 7 পয়েন্ট, তাহলে জিতবে কারা? কালকে ইলেকশন কমিশনকে বলে আসছি, মাননীয় ইলেকশন কমিশন নিজেদের বিপদ নিজেরা জাতীয় নির্বাচন প্রথম করে দেয়। আমরা আগে চেয়েছিলাম যে স্থানীয় সংসদ নির্বাচন হোক, নানা কারণে ব্যাখ্যা দিতে চাই না। তখনও বলছিলেন যে এটা করে যদি ফেল করি, তাহলে তো ফেল করলে তো এটাতে করাই ভালো, জাতীয়টাতে করলে তো সব ফেল। অনেক বড় বড় মেধাবীদের দেখছি মাথা খোলে না। খুব সিম্পল, বাংলাদেশের জাতীয় নির্বাচনের সুষ্ঠুতার জন্য, জাতীয় নির্বাচনকে সুচারুভাবে পরিচালনার জন্য, জাতীয় রাজনীতিকে দলীয় প্রভাবমুক্ত করার জন্য জাতীয় নির্বাচন ইলেকশন কমিশন, সংশ্লিষ্ট অফিসার, পুলিশ, সিভিল তাদের ভূমিকা যাচাই পর্যালোচনার জন্য এবং আমাদের যে সংস্কার, রিফর্ম এবং নির্বাচন দুটো আলাদা, এটার স্বতন্ত্র বৈশিষ্ট্য রক্ষার জন্য নভেম্বর মাসে আলাদাভাবে গণভোট দিতে হয়। এটা আজকে শুধু একটি দলের দাবি নয়, এই যে আমাদের এখানে সবচেয়ে লম্বা কালো টুপি নিয়ে যিনি আসছেন, এটা ইচ্ছা করে আসতে বলবো সাহেব, তাকেও আপনারা চিনেন, প্রেসিডিয়াম সদস্য। উনি বেশ রাজনীতি বুঝে বিশ্লেষণ এবং বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ দলের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন সাহেব। ওনারাও আজকে রাস্তায় দাঁড়িয়েছেন, এখানে আসছেন, এই করছেন। যাত্রা বাড়ি থেকে গাবতলী পর্যন্ত 20 কিলোমিটার আমরা মানববন্ধনের জন্য রাস্তায় দাঁড়িয়েছি। এই ধরনের রাস্তায় দাঁড়ালে সরকারের কানে পানি যায় না। আমার একটা অভিজ্ঞতা আছে, আমাদের প্রেস ক্লাবের সামনে কিছু লোক দাবি নিয়ে হাঙ্গার স্ট্রাইক করতেছিল প্রায় 40 দিন। হাঙ্গার স্ট্রাইক কয়দিন? 40 দিন। ইন এনি কেস নানা কথা তো আছে, থাকলেও বসেছিল, কেউ আসে, কেউ আসে। ওই সময় আমি কয়েকদিনের জন্য ইস্তাম্বুল গেছিলাম। আমার হোটেল ছিল পার্কের পাশে। দেখলাম যে ওইখানে একটা মিছিল প্ল্যাকার্ড নিয়ে তারা পার্কে গিয়ে বসে আছে। আমি ভাবলাম যে লোকগুলো কত বেকুব, রাস্তাও ঘেরাও করে নাই, রোডও বন্ধ নাই, মিছিল কইরা পার্কে বইয়ে রয়েছে, তো তাদের দাবি পূরণের তো কোনো আশাই নেই।
কিন্তু বিকেলবেলা দেখলেন যে তা আর নাই। জিজ্ঞেস করলাম কেন? ওই মন্ত্রী আসছিল, পার্কে কথা হয়েছে, দাবি পূরণ হয়েছে, তারা চলে গেছে। তো ও সমস্ত দেশে পার্কে বসলেও দাবি পূরণ হয়, আর আমাদের দেশের এমন এক ব্যাড কালচার যা আপনি ঘাড়ে দৌড়িয়া সুবাইয়া না দিলে দাবি পূরণ হইতে চায়।